আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের অভিযানের পর ইরাকের তেল বিক্রির $150 বিলিয়ন চুরি। সাবধান মুসলিম বিশ্ব, ইসরায়েলকে টিকিয়ে রাখতে মার্কিনীদের দৌড়ঝাঁপ, গাজা পুনর্গঠনের নামে নতুন ষড়যন্ত্র। মোদির সমালোচনায় সোচ্চার হচ্ছে ভারতের গণমাধ্যম। বিস্তারিত খবরে জানবেন, ইসরায়েলে গেলে বাংলাদেশিদের অবশ্যই শাস্তি পেতে হবে, ঘোষণা পররাষ্ট্রমন্ত্রীর। হৃদয় বিদারক, গাড়ির সিট বেল্টে মেয়ের লাশ বেঁধে 85 কিলোমিটার পাড়ি দিলেন বাবা। সবশেষে জানবেন, গাজায় হামলা চালিয়ে যে ধাক্কা খেল ইসরায়েল। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। যুক্তরাষ্ট্রের অভিযানের পর ইরাকের তেল বিক্রির $150 বিলিয়ন চুরি। ইরাকে 2003 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অভিযান পরিচালনা করার পর দেশটির $150 বিলিয়ন চুরি হয়ে গেছে। ইরাকের প্রেসিডেন্ট বাহরাম সালেহি এই তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ওই অভিযানে পতন হয়েছিল সাদ্দাম হোসেনের নেতৃত্বাধীন সরকারের। গত 23 মে ইরাক estimate that $150 billion of its oil money has been stolen from the country since the US-led invasion of 2003 শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। এতে বলা হয়েছে, ইরাক থেকে দুর্নীতির আশ্রয় নিয়ে এই বিপুল অঙ্কের অর্থ পাচার করা হয়েছে। প্রেসিডেন্ট বাহরাম সালেহি টেলিভিশন বক্তৃতায় জানান, 2003 সাল থেকে প্রায় $1000 বিলিয়ন আয় হয়েছে তেল থেকে। এর মধ্যে $150 বিলিয়ন দেশ থেকে বেরিয়ে গেছে। ইরাকের পার্লামেন্টে দুর্নীতির অর্থ পুনরুদ্ধার সংক্রান্ত একটি আইনের খসড়া জমা দিয়েছেন প্রেসিডেন্ট বাহরাম। প্রস্তাবিত আইনটির উদ্দেশ্য হল দুর্নীতির মাধ্যমে চুরি হওয়া অর্থ পুনরুদ্ধার ও দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে ইরাকের সক্ষমতা বাড়ানো। ইরাকের প্রেসিডেন্ট বাহরামের আশা, আইনটি পাশ হলে ইরাক থেকে চুরি বা পাচার হওয়া অর্থ বিভিন্ন সরকার ও আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় পুনরুদ্ধার সম্ভব হবে। প্রেসিডেন্ট বাহরাম ইরাকি আইন প্রণেতাদের প্রস্তাবিত আইনটি নিয়ে আলোচনা ও তা অনুমোদন দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইরাকের আর্থিক উন্নয়নে চুরি হওয়া অর্থই যথেষ্ট। ইসরায়েলকে টিকিয়ে রাখতে মার্কিনীদের দৌড়ঝাঁপ, গাজা পুনর্গঠনের নামে নতুন ষড়যন্ত্র। গাজায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণার 4 দিন পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গতকাল ইসরায়েল সফরে এসেছেন। তেল আবিব পৌঁছে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপর তিনি ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাতের জন্য রামাল্লা গেছেন। মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি প্রথমে মিশর, এরপর জর্ডান সফরে যাবেন বলে যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, চলমান যুদ্ধবিরতি টিকিয়ে রাখা এবং গাজা পুনর্গঠনের বিষয়ে আলোচনা করাই তার এই সফরের লক্ষ্য। কিন্তু বাস্তবতা হচ্ছে, মার্কিন কর্মকর্তারা আসলে গাজা পুনর্গঠনের কথা বলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল মার্কিন ষড়যন্ত্রমূলক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছেন। কেননা সম্প্রতি 12 দিনের যুদ্ধে দখলদার ইসরায়েল শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর তারা আতঙ্কিত হয়ে পড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পাশ্চাত্যের কর্মকর্তারা যুদ্ধবিরতি টিকিয়ে রাখা এবং আবারও যাতে সংঘাত শুরু না হয় সেজন্য তারা মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন। ইসরায়েল ও তাদের পাশ্চাত্য মিত্ররা গোপন লক্ষ্য বাস্তবায়নের জন্য মিশর ও জর্ডানের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছেন। সাম্প্রতিক এই যুদ্ধে আল কুচ, রামাল্লা ও গাজা উপত্যকার ফিলিস্তিনি মুসলমানদের মধ্যে নজিরবিহীন ঐক্য ও সংহতি তৈরি হয় ইসরায়েল ও তার মিত্রদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এটা উপলব্ধি করতে পেরেছে যে ফিলিস্তিনি জনগণের মধ্যে ইসলামী প্রতিরোধ সংগঠনগুলোর জনপ্রিয়তা তুঙ্গে এবং এটাকে ঠেকানোর কোনো উপায় নেই। এ কারণে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র প্রতিরোধ শক্তিগুলোকে দুর্বল করার জন্য নতুন কৌশল নিয়েছে। ফিলিস্তিনির ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিরোধ গড়ে তোলায় যুক্তরাষ্ট্র এখন জর্ডান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষকে আরও সমর্থন দেওয়ার কৌশল নিয়েছে। এরই অংশ হিসাবে ইসরায়েলের মিত্ররা স্বশাসন কর্তৃপক্ষের মাধ্যমে গাজা পুনর্গঠনের কথা বলছে। কিন্তু তারপরও স্বশাসন কর্তৃপক্ষের মাধ্যমে গাজা পুনর্গঠনে সহায়তা করার মূল উদ্দেশ্য হচ্ছে শক্তিশালী ও জনপ্রিয় হামাসের বিরুদ্ধে স্বশাসন কর্তৃপক্ষকে দাঁড় করানো এবং এভাবে পশ্চিম তীর ও গাজার ফিলিস্তিনিদের মধ্যে বিরোধ সৃষ্টি করা। ধারণা করা হচ্ছে, ফিলিস্তিন সমস্যার সমাধানে 2 রাষ্ট্রভিত্তিক পরিকল্পনার কথা বলে মার্কিন সরকার আসলে ফিলিস্তিনির প্রতিরোধ সংগঠনগুলোকে এই ক্ষেত্রে বড় বাধা হিসেবে তুলে ধরার চেষ্টা করছে এবং এই অজুহাতে তারা এই সংগঠনগুলোর উপর চাপ সৃষ্টি করছে।
অন্যদিকে ফিলিস্তিনি জনগণকেও গাজার হামাস সহ অন্যান্য প্রতিরোধ সংগঠনগুলোর বিরুদ্ধে উস্কানি দেওয়ার চেষ্টা করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা পুনর্গঠনের উপর জোর দিয়েছেন, যদিও গাজায় ধ্বংসযজ্ঞের জন্য ইসরায়েলি দায়ী। নেতানিয়াহু গাজা পুনর্গঠনের সহযোগিতার জন্য কিছু শর্ত বেঁধে দিয়েছেন। তিনি বলেছেন, হামাসকে নিরস্ত্র হতে হবে এবং তাদের হাতে আটক 4 ইসরায়েলিকে ছেড়ে দিতে হবে। এদিকে ফিলিস্তিনিদের জনমত স্বশাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে চলে যাওয়ায় দখলদার ইসরায়েল ও তার মিত্ররা আসন্ন নির্বাচনের ফলাফল নিয়ে আরও বেশি চিন্তিত হয়ে পড়েছে। বিশেষ করে সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েল পরাজিত হওয়ায় জনমত আরও বেশি প্রতিরোধ সংগঠনগুলোর দিকে ঝুঁকে পড়েছে, যা ইসরায়েলের জন্য খুবই চিন্তার বিষয়। এ কারণে ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মার্কিন কর্মকর্তারা দৌড়ঝাঁপ শুরু করেছেন। মোদির সমালোচনায় সোচ্চার হচ্ছে ভারতের গণমাধ্যম। গত কয়েক সপ্তাহ ধরে কয়েক মিলিয়ন নতুন সংক্রমণ নিয়ে ভারত নৃশংস করোনার দ্বিতীয় তরঙ্গে ভুগছে। মহামারীটি শুরু হওয়ার পর দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রায় 3 লাখ কোভিড সম্পর্কিত মৃত্যুর ঘটনা রেকর্ড করেছে, যদিও প্রকৃত সংখ্যা সম্ভবত আরও অনেক বেশি। ভারতে করোনার ভয়াবহ রূপ যখন বিশ্বের সামনে উদ্ঘাটিত হলো, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই বিপর্যয় রোধে যথেষ্ট ব্যবস্থা গ্রহণ না করায় এবং হতাহতের সংখ্যা কমিয়ে প্রকাশ করার জন্য মোদির তীব্র সমালোচনা করে। এসব সমালোচনা ঠেকাতে নয়াদিল্লি টুইটারকে মোদি বিরোধী এবং কোভিড-19 সম্পর্কিত টুইটগুলো মুছে ফেলতে বলে। বিজেপি ক্ষমতাসীন হওয়ার পর থেকে ভারতের বিস্তৃত গণমাধ্যম ক্রমশ মোদী সরকারের ধামাধরা হয়ে পড়েছিল। সমালোচনাকারীদের বিজ্ঞাপন বন্ধ করতে বিজ্ঞাপনদাতাদের বাধ্য করা থেকে শুরু করে চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার জন্য ক্ষমতাসীন দল বিভিন্ন কৌশল অবলম্বন করেছে। ফলে এতদিন বিভিন্ন গণমাধ্যম নিজস্ব বহুমাত্রিক স্বার্থ এবং ভয়ভীতির কারণে মোদির বিরুদ্ধে চুপ করে থাকলেও আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে এবং কিছুটা বিবেকতাড়িত হয়ে ভারতের এই ভয়াবহ মানবিক বিপর্যয়ে মুখ খুলতে শুরু করেছে। বর্তমান সাংবাদিকরা কেবল পরিস্থিতির বিয়োগান্তটিকেই উপস্থাপন করছেন না, সেই সাথে তারা সরকারের কাছ থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য লড়াই করছেন, যা এতদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সহযোগীরা বন্ধ করার চেষ্টা করেছেন। বর্তমানে বিরোধী দলীয় রাজনীতিবিদ ও বিচারপতি থেকে শুরু করে সাধারণ নাগরিক, এমনকি এক মর্যাদাপূর্ণ মেডিকেল জার্নাল পর্যন্ত সরকারের সমালোচনা করে বলেছে যে দেশের এই ভয়ঙ্কর বিপর্যয় সত্ত্বেও সরকার দলীয় নেতারা বিপর্যয় সামাল দেওয়ার চেয়ে নিজেদের তথাকথিত ভাবমর্যাদা রক্ষার দিকেই বেশি মনোনিবেশ করেছেন। বিশ্বের অন্যতম সর্বোচ্চ বিক্রিত সংবাদপত্র দৈনিক ভাস্করের জাতীয় সম্পাদক ওম গৌর মোদী প্রশাসনের করোনার তথ্য গোপন করা সম্পর্কেই শুধু লেখেননি, পরিত্যক্ত অনাচ্ছাদিত মৃতদেহগুলোর দায়সারা দাহপর্ব নিয়েও কর্তৃপক্ষের সমালোচনা করেছেন। গৌর বলেন, স্বরাষ্ট্র কর্মকর্তারা গত কয়েকদিনে আমাদের কভারেজটি কয়েকবার বন্ধ করার চেষ্টা করেছেন, এমনকি আদালতে মামলার হুমকি দিয়েছেন। সেই প্রথম নিবন্ধের পর থেকে তার পত্রিকাটি গঙ্গায় করোনা মৃতদের ভাসিয়ে দেওয়া দেহগুলোর গণনা জারি রেখেছে এবং উত্তরবঙ্গ ও ভারতের অন্যান্য অঞ্চলের রাজনীতিবিদদের এই সংকটের জন্য দায়বদ্ধ করা অব্যাহত রেখেছে। এই জাতীয় দায়িত্বশীল সাংবাদিকতা গত কয়েক বছর ধরে অনেক শীর্ষস্থানীয় ভারতীয় সংবাদ মাধ্যমের আদর্শ ছিল না, কিন্তু সারা দেশে অনিয়ন্ত্রিতভাবে করোনা সংক্রমণ বাড়তে থাকায় পাঠকদের কাছে সরকারের সাজানো বিবরণ বিক্রি করা এবং গণমাধ্যমের প্রতি পাঠকদের শ্রদ্ধা রাখা তাদের জন্য কঠিন হয়ে ওঠে। তবে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে 180টি দেশের মধ্যে ভারতকে 142তম দেশ হিসাবে স্থান দেওয়া রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বলছে, তাদের কাজটি যথাযথভাবে করার চেষ্টা করার ক্ষেত্রে ভারত সাংবাদিকদের জন্য বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ। ইসরায়েলে গেলে বাংলাদেশিদের অবশ্যই শাস্তি পেতে হবে। বাংলাদেশি পাসপোর্টধারীদের ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা অপরিবর্তিতই রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, ইসরায়েলকে দেশ হিসেবেই আমরা স্বীকার করি না। ততদিন কোনো বাংলাদেশি ইসরায়েলে গেলে তাকে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে। বুধবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফিলিস্তিনিকে ঔষধ সামগ্রী উপহার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সময় এতে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বিকন ফার্মাসিউটিক্যালসের এমডি এমাদুল করিম এমপি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের কোনো গণমাধ্যম পাসপোর্ট সংশোধন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে। তবে ইসরায়েল নিয়ে আমাদের অবস্থান খুব স্পষ্ট। ফিলিস্তিনি নীতিতে আমাদের অবস্থান পরিবর্তন হয়নি। বাংলাদেশ ফিলিস্তিনির পরীক্ষিত বন্ধু। 1972 সাল থেকেই আমরা তাদের পাশে রয়েছি। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেছেন, ফিলিস্তিনের প্রকৃত বন্ধু বাংলাদেশ। আমরা শুরু থেকে এই দেশের সরকার ও জনগণের সহায়তা পেয়ে আসছি। হৃদয় বিদরক, গাড়ির সিটবেল্টে মেয়ের লাশ বেঁধে 85 কিলোমিটার পাড়ি দিলেন বাবা।
করোনায় মৃত্যু হয়েছে মেয়ের লাশ গাড়ির সামনের সিট বেল্টে বেঁধে পাশে বসে কাঁদতে কাঁদতে ড্রাইভ করছেন বাবা। সম্প্রতি এমন একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অ্যাম্বুলেন্স সংকট থাকায় 40,000 টাকা ভাড়া চেয়েছে অ্যাম্বুলেন্স। বাবার পক্ষে ওই টাকা দেওয়া সম্ভব নয়। অনেক দর কষাকষির পরও রাজস্থান থেকে 85 কিলোমিটার দূরত্বে অ্যাম্বুলেন্স ভাড়া নিচ্ছে 16 থেকে 35,000 টাকা। তাই নিজের গাড়িতেই মেয়ের লাশ বসিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন শোকে কাতর বাবা। সোমবার রাজস্থানের কোটা শহরে এই ঘটনা ঘটে। ছবিটি ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে বিভিন্ন সূত্রে। গাজায় হামলা চালিয়ে যে ধাক্কা খেল ইসরায়েল সবসময় দেখে এসেছে যুক্তরাষ্ট্র তার পাশেই রয়েছে। আত্মরক্ষার অধিকারের নামে ফিলিস্তিনে হামলা চালানোর ব্যাপারে ইসরায়েলের প্রতি মার্কিন প্রশাসনের অকুণ্ঠ সমর্থন রয়েছে। যুক্তরাজ্যের সাহায্য সহযোগিতার সমর্থনের পাশাপাশি ইসরায়েলের ভান্ডারে রয়েছে অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র, আর আছে গর্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। এসব ভরসায় এবারও গাজায় হামলে পড়ে ইসরায়েল। হামলা চালাতে গিয়ে ইসরায়েল অন্তত 2টি ধাক্কা খেয়েছে। তো কি সেই ধাক্কা, জেনে নেওয়া যাক। এক, সেই 1948 সাল থেকে শুরু। যুক্তরাষ্ট্রের সব প্রেসিডেন্টই ইসরায়েলের হামলার সমর্থন দিয়ে এসেছেন। এই ধারা অনুসরণ করে দেশটির নতুন প্রেসিডেন্ট জো বাইডেনও একই পথে হেঁটেছেন। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে বলে জোর গলায় ঘোষণা দেন তিনি। এই কথা বলার মধ্য দিয়ে বাইডেন মূলত গাজায় ইসরায়েলের নির্বিচারে নৃশংস হামলার পক্ষে তার অবস্থান জানান দেন। এই অবস্থান জানান দেওয়ার পরই বাইডেনের সামনে নতুন বাস্তবতা হাজির হয়। তিনি তার ডেমোক্রেটিক দলের ভেতরেই সমালোচনার পাশাপাশি চাপের মুখে পড়েন। চাপে পড়ে বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দফায় দফায় ফোন করে যুদ্ধবিরতির আহ্বান জানান। শেষমেশ ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়। যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ও রিপাবলিকান শিবির এতদিন প্রায় শর্তহীনভাবে ইসরায়েলকে সমর্থন দিয়ে এসেছে। এখন বিশেষ করে ডেমোক্র্যাট শিবিরে ইসরায়েল প্রশ্নে চোখে পড়ার মতো পরিবর্তন দেখা যাচ্ছে। এই পরিবর্তনকে নাটকীয় ও গভীর বলে বর্ণনা করেছেন বিশ্লেষক ও পর্যবেক্ষকরা। ডেমোক্র্যাট দলের উদারপন্থীরা মানবাধিকার, ন্যায় বিচার, শান্তির পক্ষে। তারা বর্ণবাদ, বৈষম্য, আগ্রাসন, নিপীড়ন, দখলদারি, যুদ্ধ সংঘাতের বিরুদ্ধে। এবার গাজায় ইসরায়েলি হামলায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে এই ঘটনার পক্ষ। ফিলিস্তিনি লাইভস ম্যাটার বলে আওয়াজ তোলা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় নিবন্ধন লিখে ডেমোক্রেটিক সিনেটর বার্নি স্যান্ডার্স বলেন, কেন শুধু ইসরায়েলের উপর রকেট হামলা হলেই আমরা সেই ঘটনার দিকে নজর দেই? আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে যে ফিলিস্তিনিদের অধিকার একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাদের জীবনও গুরুত্বপূর্ণ। বিমানবন্দরের টারমাকে বাইডেনের মুখোমুখি দাঁড়িয়ে ডেমোক্র্যাট আইন প্রণেতা রাশিদা তালিব ফিলিস্তিনি ইস্যু তুলে ধরে আলোচনার জন্ম দেন। তিনি তার উদ্বেগের কথা, ফিলিস্তিনিদের অধিকারের কথা বাইডেনকে বোঝাতে সক্ষম হন বলে খবর বের হয়। বছরের পর বছর ধরে ইসরায়েলের প্রতি মার্কিন প্রশাসনের একতরফা সমর্থনের ধারায় পরিবর্তন আনতে উদার, মধ্যপন্থী ও একদল তরুণ ডেমোক্র্যাট আইন প্রণেতাদের মধ্যে জোর প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। মার্কিন রাজনীতির নতুন এই হাওয়া ইসরায়েলের জন্য প্রতিকূল হয়ে দেখা দিয়েছে। বোঝাই যাচ্ছে তাদের ব্ল্যাঙ্ক চেক পাওয়া আগের মতো আর সহজ হবে না। যুক্তরাষ্ট্রের উদারপন্থী নাগরিকদের মধ্যেও ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতির সমর্থন দেখা গেছে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে এবার যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ হয়েছে। এইসব বিক্ষোভে হাজারো মানুষ সামিল হয়েছেন। 2, ইসরায়েল দ্বিতীয় ধাক্কাটি খেয়েছে তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম নিয়ে। এবার গাজা থেকে হামাসের ব্যাপক রকেট হামলার পরিপ্রেক্ষিতে আয়রন ডোমের দুর্বলতা বেরিয়ে এসেছে। ইসরায়েল 2006 সালে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে জড়িয়েছিল। তখন হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে হাজারো রকেট ছোড়ে। হিজবুল্লাহর রকেটে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মূলত তারপরই অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে ঘোষণা দেয় ইসরায়েল। 2011 সালে তারা প্রথম আয়রন ডোম মোতায়েন করে। এবার ইসরায়েলি হামলার জবাবে গাজা থেকে হামাস 4,000-এরও বেশি রকেট ছোড়ে। 11 দিনের সংঘাতে হামাস আগের যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ হারে রকেট ছোড়ে। ফলে দেখা যায় হামাসের ছোড়া অনেক রকেটই ইসরায়েলের আয়রন ডোমকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে। হামাসের অনেক রকেট ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছে। এতে ইসরায়েলের জানমালের ক্ষতি হয়েছে। আয়রন ডোমের এই দুর্বলতার কথা ইসরায়েলের সামরিক বাহিনীর বিবরণেই উঠে এসেছে। এটা ইসরায়েলের জন্য একটা বড় ধাক্কাই বটে। এমনকি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা আসার পর খোদ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের বক্তব্যেও আয়রন ডোমের দুর্বলতার প্রসঙ্গ আসে। আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় গড়ে তুলতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সাহায্য করবে বলে জানান তিনি। 2টি ধাক্কা এসেছে ইসরায়েলের বড় ভরসার জায়গা থেকে। যখন কোনো বড় ভরসার জায়গা থেকে ধাক্কা আসে তখন চোটটা একটু বেশি লাগে। ইসরায়েলের ক্ষেত্রেও তেমনটা হয়েছে বলে মনে হচ্ছে। এই ধাক্কা সামলাতে ইসরায়েল কী পদক্ষেপ নেয় এখন তাই দেখার বিষয়।